আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন তাহলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। কেমন আছেন সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম। যারা হ্যান্ড রেখেছেন, হ্যান্ড রেজ করে রেখেছেন, আনমিউট করে দেন। কেমন আছেন আপনারা? তাসফিয়া জাহান, মাকসুদা, আনমিউট স্যার করে আসসালামু দিয়েছেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাকসুদা কেমন আছেন? জি স্যার, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার শুনেছেন? আজকে কি আপনার সঙ্গে আমাদের শেষ ক্লাস? আজকে আপনাদের টপিক কি? স্যার আজকে তো লিটারেচার নেওয়ার কথা ছিল। না, আমাকে তো ডিগ্রি বললো, সরি ডিগ্রি না, কি জানি দেখেন তো টপিক, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, এই জাতীয় টপিক গুলো বললো। আর্টিকেল ডিটারমিনার। ডিটারমিনার। আর হয়তো যে অন্যদের ছিল না, ওদের এক্সট্রা ক্লাস চাইছিল, ওদের হয়তো দিছে। আচ্ছা, তাহলে বাকি সবাই একটু বলেন তো, ঠিক আছে? তাসফিয়া জাহান, টপিকটা কি ঠিক আছে আপনাদের? জি না স্যার, আমাদের আর্টিকেল ডিটারমিনার, নাম্বার, ঠিক আছে জেন্ডার। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে হয়তো আপনাদের সাথে ক্লাস শেষ হয়ে গিয়েছে আজকে আপনার। না, আজকে আর্টিকেল এটাই আছে। আচ্ছা, জি জি, ঠিক আছে, সমস্যা নেই। জি, ঠিক আছে তাহলে স্যার। ঠিক আছে মাকসুদা, ভালো থাকবেন। ঠিক আছে। ওকে, তাহলে আর্টিকেলটা আমরা আজকে পড়ে ফেলবো। স্যার আপনাদের আমার কাউকে একটা কাউকে দেখা কোশ্চেন যাচ্ছে, কাউকে ছিল। কাউকে দেখা যাচ্ছে না। কোথায় সবাই? জি বলেন বলেন, তাসফিয়া কোয়েশ্চেন বলেন। স্যার আমি এর আগের ক্লাসের ওভার আর অ্যাবভ এর পার্থক্যটা বুঝতে পারি নাই। যদি ওভার ক্লিয়ার করে। হচ্ছে একটার উপরে, মানে মোটামুটি দূরত্ব, খুব বেশি দূরত্ব না। মানে থাকে না যে একটা নিয়ার ডিস্টেন্স, আপনার ধরেন মাথার উপরে আছে ছাদ, খুব দূরে না, মাথার উপরে কিন্তু আকাশের সমান দূরত্বে না, সেক্ষেত্রে ওভার বসে। আবার যদি কোনো কিছু দেখা যায় যে অনেক উপরে আছে, একেবারে মাথার উপরে, আকাশের উপরে, মানে থাকে না একেবারে অনেক উপরে, সেক্ষেত্রে অ্যাবাভ বসে যায়। এবং সেক্ষেত্রে ওভারের ক্ষেত্রে 4টা অক্ষর থাকে, অ্যাবাভের ক্ষেত্রে 5টা অক্ষর থাকে, যেটা দিয়ে সহজে মনে রাখা যায়। বুঝতে পেরেছেন? স্যার স্যার এরোপ্লেন যে উড়ে যাচ্ছে, এটা কি হুম। হবে, অ্যাবভ না এটা ওভার? গতিশীল থাকলে বলা বলা হয় যে ওভার বসে। গতিশীলের একটা ব্যাপার থাকে, গতিশীলের ব্যাপারটা থাকলে বলে যে তাহলে অনেক তো সময় স্যার ওভার বসে। 4টা আর 5টার টেকনিকটা তো এলোমেলো হয়ে গেল। না না, টেকনিকের জন্য এলোমেলো করার দরকার নেই। আমি যেটা বলেছি সেটা, মানে এখন ধরেন আপনি যদি, আপনাকে যদি আমি কি বলে কলিজা রান্না করে দেই, কলিজা রান্না করে দেই, তখন যদি আপনি লবণ কম খান আপনি বলতে পারেন লবণ বেশি হয়েছে, আবার লবণ যদি বেশি খান আপনি বলতে পারেন কম হয়েছে, তাই না? তো এটা স্যার হচ্ছে যে, সাপোজ যদি এই মানে কনসেপ্টটা রাখি স্যার, যে হ্যাঁ 4টা আর 5টা, এবার হ্যাঁ, ওভার হচ্ছে নিকটবর্তী দূরত্ব আর আমি অ্যাবভ হচ্ছে যতটুকু দূর। বলেছি ততটুকুতে আপনি ভুল করবেন না। ওভার, এরোপ্লেনের যে কথাটা বলছে সেই জায়গার মধ্যে ওভারই হয়। অ্যাবাভ এরোপ্লেন কোন কোন স্ফেয়ার দিয়ে যায় বলেন তো? এরোপ্লেন মানে এরোপ্লেনটা কোন জায়গা দিয়ে যায়, কোন মন্ডল দিয়ে যায় বলেন তো? সেটা সঠিক জানি না, কিন্তু এটা তো তাহলে ডিস্টেন্স আপনি কত কিভাবে স্যার? জানেন না? স্যার ট্রপোমন্ডল, ডিস্টেন্স। ট্রপোমন্ডল কি সব থেকে কাছের না? জি, কাছেরটা ট্রপোমন্ডলের স্যার। সব থেকে কাছের। তাহলে এটা তো জি স্ট্রাটোমন্ডলে যায় নাই। অর্থাৎ জি প্রত্যেকটা জিনিসই লজিক্যালি মেক সেন্স যদি আপনার সেই চিন্তাটার মানে চিন্তাটা করেন। বুঝতে পেরেছেন? জি মানে স্যার। আপনার কোয়েশ্চেন তো এটাই ছিল যে স্যার তাহলে ওভার মানে এরোপ্লেনের ক্ষেত্রে কি বলবো, এটাই তো কোয়েশ্চেন ছিল, জি এটা স্যার। না? জি স্যার। পাখির ক্ষেত্রে কি ছিল, এটাই তো ছিল কোয়েশ্চেনটা। জি আমি স্যার। বুঝতে পেরেছি। এখন সেক্ষেত্রে আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, ওভার হচ্ছে কি, যে মোটামুটি উপরে। আমি যে কথাটা বলেছি, এখন আপনার সমস্যাটা হচ্ছে মোটামুটি উপরে কতটুকু উপরে সেটা আপনি ধরতে পারছেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। মোটামুটি উপরেটা যে কতটুকু উপরে, ফর এক্সাম্পল পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজও তো আপনার মাথার থেকে অনেকটুকু উপরে। তো এটা কি একেবারে আকাশে উঠে গিয়েছে? আকাশ মানে কি একেবারে স্ট্রাটোমন্ডলের উপরে, মানে সূর্য, নক্ষত্র, চাঁদ, এই সকল জিনিস যেখানে থাকে। বুঝতে পেরেছেন? স্যার তাহলে এরোপ্লেনের ক্ষেত্রে কি ওভার ওভার দিব বসবে, না? ওভার ওভার বসবে, ওভার বসবে আচ্ছা। গতিশীল থাকলে। আর হচ্ছে ওই যে পাখির ক্ষেত্রে হচ্ছে পাখির ক্ষেত্রে ওভারই বসবে, ওভারই বলবে। ওভারই আচ্ছা বসবে। আচ্ছা। ঠিক আছে, ওকে ঠিক আছে। কলিজা খাওয়ার দাওয়াত কবে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল জি জি, স্যার। বলুন। স্যার এই আমার জলদি। ওই যে এট এর ব্যাপারে এটা, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, স্যার বাই এখানে ইয়োর ওয়ার্ডস। এট না হয়ে বাই হয় কেন স্যার? এটা ঘড়িতে সময় বোঝানোর ক্ষেত্রে বাই বসে। স্যার তো আমরা এট এর ব্যবহারের মধ্যে ঘড়িতে নির্দিষ্ট সময় বোঝালে এট বসাই। ছোট সময়, ছোট সময়, ছোট সময়, ছোট সময়, ছোট সময়, ঘড়িতে ছোট সময় বোঝানোর ক্ষেত্রে, ঘড়িতে সময় বোঝানোর ক্ষেত্রে না। মানে যে কোনো একটা সময়কে নির্দেশ করতে,
আর ঘড়িতে তোমার ঘড়িতে কয়টা বাজে সেটা নির্দেশের ক্ষেত্রে বাই বসে, বুঝতে বাই পেরেছেন? বলবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই ওকে হচ্ছে স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। স্যার প্রাইড অন তো গর্ব করা, মানে হ্যাঁ সরি গৌরব করা, কিন্তু হ্যাঁ, এখানে উদাহরণ তো দেওয়া ছিল যে হি প্রাইডস হিমসেলফ অফ হিজ ওয়েলথ, তাহলে অনটা কোথায় বসবে? প্রাইড অফ ছিল। জি স্যার, আমি তো আপনার মানে রেকর্ডিং ক্লাস দেখছি, তো ওইটা এক্সাম্পল গুলো তুলে ফেলছিলাম। তো আচ্ছা এখানে আচ্ছা, হচ্ছে যে তাহলে হি অফ মনে প্রাইড হয় অন এটা টাইপিং হিমসেলফ, মিস্টেক করেছে কেউ। প্রাইড অন হবে, প্রাইড অফ না। প্রাইড অন হিজ ওয়েলথ। ওয়েলথ, হি প্রাইড অন হিজ ওয়েলথ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, ঠিক আছে স্যার, ওকে ঠিক সমস্যা আছে, নেই আর। ওকে ক্লিয়ার। তাহলে আপনার এবার আমরা একটু ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? ক্লাসের মধ্যে আজকের যে ক্লাসটা আছে সেটা মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে কি আর্টিকেল, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার। এবং যেখানে নাম্বার, হ্যাঁ 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 আপনার কাছে, আপনার কাছে। তাহলে যদি আমরা বলি আর্টিকেল, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, যেখান থেকে আসলে সচরাচর প্রশ্ন এসে থাকে, এবং নাম্বার জেন্ডারটা নাকি আসলে তেমন একটা পড়ানোর জায়গা না, সেটা হচ্ছে মুখস্থের একটা জায়গা। তাহলে যদি আপনার বলা হয় মাস্টার এক্সামের ডেট পাবলিশ হয়েছে স্যার, এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, হ্যাঁ থাকে, নাম্বার জেন্ডার থেকে কোয়েশ্চেন আসে মুখস্থর জায়গা আর কি। তো সেক্ষেত্রে আমরা নাম্বার জেন্ডারটা যখন পড়বো, নাম্বার জেন্ডার আমি কিছু সাজেশন আপনাদেরকে দিয়ে দিব, নাম্বার জেন্ডার যেখান থেকে আসলে সচরাচর প্রশ্ন এসে থাকে সেই জায়গাটা আমি একটু সাজেশন আকারে দিয়ে দিব। পাশাপাশি আমরা আর্টিকেল এবং ডিটারমিনার নিয়ে কথা বলবো, যে জায়গাটা আসলে বোঝানোর জায়গা থাকে, ঠিক আছে? তাহলে এই হতাশ হয়ে যাচ্ছেন, কি বলে কোনটা রেখে কোনটা পড়বো, হতাশ একটা ধমক আপনাকে। হতাশ কেন হয়ে যাবেন? হতাশ হয়ে যাওয়ার কি আছে, হ্যাঁ? মানুষ হয়েছেন, মানুষ হয়ে কি মানে আপনার ফাইট করতে হবে না? ফাইট ছাড়া কি একেবারে সবকিছু ইয়ে হয়ে যায়? ইয়ের অনার্স এর ডেট দিয়েছে, মাস্টার্স এর ডেট দিয়ে হচ্ছে তা কি মানে আপনার পড়ালেখা একেবারে সবকিছু বন্ধ করে রাখতে হবে? আপনি তো এই টেনশনই 3-4 দিন ধরে পড়া হচ্ছে না, যে কবে জানি ডেট দেয়, আর ডেট দিয়েছে, এই ডেট দিয়েছে, এবার আমি কি পড়বো, এই চিন্তায় তো আপনাদের 3-4 দিন ধরে পড়ালেখা হচ্ছে না, আমি যতটুকু বুঝি। সময়কে ভাগ করে নেন, একটা সময় দিনে একটা জিনিস পড়েন, রাতে আরেকটা জিনিস পড়েন, তাই তো? দিনে একটা জিনিস পড়েন, রাতে একটা জিনিস পড়েন, সময়কে ভাগ করে নেন, খুব ইজি, খুব ইজি। আপনি 4 ঘন্টা সময় রাখেন এটার জন্য, মানে ইয়ের জন্য, একাডেমিক্স এর জন্য, 6 ঘন্টা রাখেন এই চাকরি পরীক্ষার জন্য, খুব ইজি। এখন 10 ঘন্টা যদি আপনার অভ্যাসই না থাকে, আপনি যদি 10 ঘন্টা পড়ার মানে চিন্তাই না করতে পারেন, তাহলে তো এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাহলে আগে আপনার যে কাজটা সেটা হচ্ছে আগে পড়ার অ্যাবিলিটিতে বাড়াতে হবে, ঠিক আছে? আসেন একটু যাই আমরা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কথাটা বলতে কিন্তু মনে হচ্ছে কি জানি, না জানি কি কঠিন জিনিসকে বোঝানো হচ্ছে। ডিটারমিনার না জানি কি কঠিন কিছুকে বোঝানো হচ্ছে, আসলে কিচ্ছু না। ডিটারমিনার হচ্ছে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা জ্ঞাপক। ফর এক্সাম্পল, আমি যখন বলছি কোন একটা নাউন বা প্রোনাউন, ধরেন আমি কলম বলছি, আচ্ছা হ্যাঁ আর্টিকেল আমরা যাব, আর্টিকেলে কিছুক্ষণ পরে যাবো, এই অতি উৎসাহী আপনারা, আর্টিকেলে তো পরে যাবো আমরা, বললাম না? তাহলে যদি আমরা বলি ডিটারমিনার, ডিটারমিনারের জায়গাটা যেটা বলছি, ডিটারমিনার হচ্ছে কি যেই সকল শব্দ, শুনতে খুব কঠিন মনে হলো, ইট ইজ ভেরি মাচ সিম্পল। ডিটারমিনার হচ্ছে যেই সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে, সেক্ষেত্রে যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে থাকে এবং সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নির্দিষ্টতা অনির্দিষ্টতা করে, নির্দিষ্ট অনির্দিষ্ট করে, সেই সকল শব্দগুলোকেই ডিটারমিনার বলে, ঠিক আছে? তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন একটা কলম, কলম কথাটি বলছেন, এখন এই কলম কথাটি বলে দুনিয়ার যে কোনো কলম হতে পারে, তাই তো? কিন্তু আপনি যখন কলম টি বলছেন, টি বলে যে কোনো একটা কলমকে নির্দিষ্ট করে ফেলছেন, তাই তো? কলম টি বলে যে কোনো একটা কলমকে নির্দিষ্ট করে ফেলছেন, ডিটারমিনার। আপনি ধরেন খাতা বলছেন, খাতা বলে খাতার পরে টি যুক্ত করে আপনি এটাকে ডিটারমাইন বা নির্দিষ্ট করে ফেলছেন। আপনি যদি খাতার আগে এই খাতা বসিয়ে দেন, সেটাও কিন্তু ডিটারমাইন করে ফেলছেন, এই খাতাটি, ওই কলমটি, এই জাতীয় কাজগুলো আপনি ডিটারমাইন করে ফেলেন। আপনি মাঝে মধ্যে কিন্তু বলেন যে একটি খাতা, দুটি খাতা, তিনটি খাতা, একটি কলম, দুটি কলম, তিনটি কলম, ডিটারমাইন করে ফেলেন, অর্থাৎ নির্দিষ্ট করে ফেলেন। আমি যখন কলম কথাটা বলছি, কলম কথাটা বলার সাথে কলমের পরে যে টি বসাচ্ছে, এই টি কথাটাও ডিটারমাইন করা। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে সেই সকল শব্দগুলো যা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে। তাহলে নির্দিষ্ট করে তো বুঝলাম যে এটাকে নির্দিষ্ট দা বসে, এ বসে, দিস বসতে পারে, অনির্দিষ্ট কিভাবে করে? ফর এক্সাম্পল, আমি যদি বলি নো, নো বুক,
নো বুক মানে কি, কোনো বই না, সেক্ষেত্রে নো মানে কি, অনির্দিষ্ট কোনো ব্যাপারটা। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে সেই শব্দগুচ্ছ যা কিনা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে তার সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি বুঝিয়ে থাকে। তাহলে এটা যদি একটু সহজ ভাষায়, বইয়ের ভাষায় না লিখে একটু সহজ ভাষায় লিখে ফেলি। এটাকে এরকম কেন প্রত্যেক ক্লাসের মধ্যে? এটা একটু টেনে আপনি ইয়ে করুন। একটা ক্লাসে এই ঝামেলাটা হয়, একটু আগে পড়তে নিচ্ছি আমি। হুম, এটা একটু টান টান করে রাখেন তাহলে যদি একটু ঠিক হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে যদি আমরা বলি যে যে সকল শব্দগুলো ডিটারমিনার, ডিটারমিনার যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝিয়ে থাকে, বা অনির্দিষ্টতা বুঝিয়ে থাকে তাই ডিটারমিনার হয়। ডিটারমিনার হয়। এবং ফর এক্সাম্পল আপনি যদি বলেন ডিটারমিনার হতে পারে কি, ডেমনস্ট্রেটিভ আর্টিকেলস এ, অ্যান এবং দা, এগুলো হতে পারে ডিটারমিনার। আপনি যদি বলেন ডেমনস্ট্রেটিভস, আপনি বলতে পারেন দিস, দ্যাট, দিস এবং দোজ, এই জাতীয় শব্দগুলো হতে পারে ডিটারমিনার। এবং যদি আমরা বলি পজেসিভস, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই জাতীয় শব্দগুলো, এমনকি কিছু নাম্বারিং ওয়ার্ডও আছে যেগুলো কিনা ডিটারমিনার হতে পারে। ঠিক আছে, ওয়্যারলেস ইউজ করব, ঠিক আছে ওয়্যারলেস ইউজ করব, কিন্তু ওয়্যারলেস একটু সাউন্ডটা কম হয়। তাহলে যদি আপনার বলা হয় যে যে কোনো একটা শব্দকে ডেমনস্ট্রেটিভ, আপনি বলছেন ডেমনস্ট্রেটিভ কি বলে, তারপরে পজেসিভস, এই জাতীয় শব্দগুলো আসলে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। এবং ডিটারমিনার সাধারণত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করার কাজটি করে থাকে, তাই তো? এখন যদি আমরা বলি ডিটারমিনারের ব্যবহারে যাওয়ার আগে সচরাচর মানে স্টুডেন্টরা শুরু করে বা টিচাররা অনেক সময় শুরু করে কি, মেনি, তারপরে কি মাচ, তারপরে কি বলে এ লট অফ, তারপরে কি ভেরি ফিউ এই জাতীয় জায়গা থেকে। কিন্তু না, আমরা আরো একটু ভেতর থেকে দেখা শুরু করলাম, কিন্তু কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্নে আসলে খুঁজে বের করতে বলা হয় যে কোনো একটা সেন্টেন্স থেকে যে নিচের সেন্টেন্সটিতে ডিটারমিনার কোন শব্দটি ইউজ করা হয়েছে, এই জাতীয় জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে ধরেন তো একটা সেন্টেন্স আমি লিখলাম এখানে, দ্যাট কাপ ইজ চিপড, এই সেন্টেন্সের ডিটারমিনারটা কি একটু বলেন তো? দ্যাট, ভেরি গুড, দ্যাট হয়ে যাচ্ছে একটা ডিটারমিনার, যে দ্যাট শব্দটি একটা ডিটারমিনার।
তাহলে প্রিয়া ইজ টেকিং হার ফার্স্ট স্টেপ, এই শব্দতে এইখানে হার, ভেরি গুড। যে যখন আপনার বলা হচ্ছে হার মানে কি, শি থেকে হার হয়েছে পজেসিভস। দ্য ফেস্টিভ্যাল হ্যাজ বিন পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, এটা দা, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে দা বা আর্টিকেল হিসেবে এ এন্ড দা, সেক্ষেত্রে দাটা হয়ে যাচ্ছে একটা আর্টিকেল এবং এটা একটা ডিটারমিনার হিসেবেই কাজ করে। তাহলে এবার যদি আমরা আসি আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ যেগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে, এখন ডিটারমিনারের দুটো এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে ডিটারমিনারটা না বেসিক্যালি একটা কমন সেন্স দিয়ে ইউজ করতে হবে। দেখি তো এটার অ্যান্সার কে করতে পারেন, হ্যান্ড রেজ করে। কমন সেন্স, আর কিছু না, এমন কিছু না যে এটা না পারবেন, এমন কিছু না যে এটা আপনার মানে রকেট সায়েন্স কিছু, খুব খুব সহজ, খুব সহজ, না পারার কিছু নেই। দেখি বলেন তো, ভেরি গুড, অনেকেই পারছেন, তার মানে তো এটা সহজ হয়ে গেল। দ্যাট, এক্স্যাক্টলি দ্যাট কেন হলো, কারণ কোন একটা নির্দিষ্ট গানের কথা বলা হচ্ছে, যে দ্যাট অ্যামেজিং সং, দ্যাট অ্যামেজিং সং, অ্যামেজিং সং, এখানে সং কি সিঙ্গুলার না, সিঙ্গুলার। এবং আমরা যদি বলি দোজ, দিজ, এগুলো কিন্তু প্লুরাল। এবং দাস যদি বলি সেটা তো কোনোভাবেই হবে না, দ্যাট, দ্যাট হয়ে যায় একটা সিঙ্গুলার, কি বলে, সিঙ্গুলার ইয়ে হিসেবে, মানে সিঙ্গুলার ডিটারমিনার হিসেবে এখানে দ্যাট বসে যায়, তাই তো? তাহলে দ্যাটটা কি ক্লিয়ার? গুড। এবং তারপরে যদি আমরা বলি যে দ্যাট অ্যামেজিং সং, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে করতে হবে। এটা মোটামুটি ডিটারমিনার পাশাপাশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো। ভেরি গুড। সি নাম্বারটাই বি কে বললো, আপনাকে ধমক অদিতি সরকার। সি নাম্বারটা হবে, ভেরি গুড। সেক্ষেত্রে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, যখন আপনি বলছেন অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, অল অফ, মোস্ট অফ, এই জাতীয় শব্দগুলো কোন একটা সেন্টেন্সে যদি থাকে তাহলে সেটা হয়ে যায় এর পরের ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়ে যায়, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এটার পরে এস বাই এস যুক্ত হয়েছে, ডিপেন্ডস অন ইউ। এবার আসেন যেই সকল ডিটারমিনার থেকে সচরাচর চাকরি পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে সেগুলোর মধ্যে একটু আমরা নিয়মগুলোতে একটু চলে যাই। সাধারণত ফিউ এবং লিটল এই ডিটারমিনার গুলো থেকে প্রশ্ন এসে থাকে। ফিউ এবং লিটল, কোন জায়গায় ফিউ বসবে, কোন জায়গায় লিটল বসবে, কোন জায়গায় এ ফিউ বসবে, কোন জায়গায় এ লিটল বসবে, আসেন একটু দেখে নিই পার্থক্যগুলো। তাহলে আমরা যদি বলি ডিটারমিনারের মধ্যে ফিউ এবং লিটল, ফিউ এবং লিটল, ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে, নাউনের পূর্বে। লিটল বসে কোথায় জানেন, আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউন এর পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল। তাহলে আপনি যদি বলা হয় কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, যেমন ফর এক্সাম্পল, এটার অর্থটা হচ্ছে বোঝায় একেবারেই নেই এমন অর্থে, একেবারেই নেই এমন বোঝাতে, এমন বোঝাতে, একেবারেই নেই এমন বোঝাতে। আবার যদি বলা হয় লিটল, সেটা হচ্ছে কি একেবারেই নেই এমন বোঝায়, একেবারেই নেই এমনটাই বুঝিয়ে থাকে, এমনটাই বোঝায় লিটল দ্বারাও, তাই তো? এবং আমরা যদি এক্সাম্পল বলি যে I have few friends এবং there is little water, little water, এই দুটো কথার অর্থই কি জানেন? একটা হচ্ছে আমার কোনো লেখার সময় খটখট শব্দ হচ্ছে, সর্বনাশ, এত শব্দ, সর্বনাশ, আপনার কান ফেটে যাচ্ছে না? লেখার সময় খটখট শব্দ হবে না, আমি বোর্ডে লিখছি তো খটখট শব্দ হবে না, এটা আবার বলার কি আছে? আপনাকে দুটো ধমক। তাহলে আসেন যদি বলা হয় যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এবং there is little water, সেক্ষেত্রে একটাও কিন্তু নাই এরকম বোঝায়, হ্যাঁ, দুটোর একটাও কিন্তু বোঝানোর ক্ষেত্রে বলা হয় যে একেবারেই নাই, আমার কোনো বন্ধু নাই বললেই চলে,
কোনো পানি সেখানে নাই বললেই চলে। তাহলে লিটলটা হচ্ছে কাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল এর পূর্বে বসে, এবং ফিউটা হচ্ছে কাউন্টেবল এর পূর্বে, অর্থাৎ গণনাযোগ্যটার পূর্বে ফিউ বসে যায়, লিটলটা বসে যায় গণনা করা যায় না এমন জায়গাতে, তাই তো? তাহলে এবার আসেন তো সহজে টেকনিক্যালি মনে রাখতে চাই যাতে আর না ভুলে যাই আমরা। প্রথমেই যদি বলি আমরা ফিউটা হয়ে যায় কি কাউন্টেবল এর পূর্বে, কাউন্টেবল, এবং লিটলটা হচ্ছে আনকাউন্টেবল, এবং লিটল হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। সেক্ষেত্রে যদি বলা হয় ফিউটা হচ্ছে কি যে সংখ্যা কম বা অক্ষর কম তাই গণনা সহজ, অক্ষর কম তাই গণনা করা যায়। এবং লিটল যদি আমরা বলি সেটা হচ্ছে অক্ষর বেশি তাই গণনা করা যায় না, অক্ষর বেশি তাই গুনতে আলসেমি, তার মানে যেটার মধ্যে বেশি অক্ষর সেটাকে আপনি গুনতে অলসতা করবেন। তাহলে সেক্ষেত্রে এটা লিটলটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল এর ক্ষেত্রে, এবং ফিউটা হয়ে যাচ্ছে এই শব্দটা আগে হয়নি, তাই বলেন কি? তাহলে কি ভূত টুত আসলো নাকি? বলেন কি? অবশ্য আমি আগে এই রুমে ক্লাস নিতাম না, সেজন্য হয়তো বা হতে পারে, আমি রুমটা অবশ্য চেঞ্জ করেছি, সেজন্য হতে পারে। ঠিক আছে, যদি আমরা বলি লিটলটা হয়ে যাচ্ছে কি, তাহলে গুনতে আলসেমি লাগে, সেজন্য বেশি অক্ষরেরটা আপনি গুনতে পারছেন না, কিন্তু কম অক্ষরেরটা আপনি গুনতে পারছেন, কারণ আপনি সহজে আপনি এই যে অক্ষর আছে কম, সেক্ষেত্রে এটা আপনি গুনতে পারছেন, তাই তো? ওকে, আরে আমাদের মাহিয়া মাহি চলে আসছে ক্লাসে, ভেরি গুড মাহিয়া মাহি, থ্যাংক ইউ। ওকে, এটা হয়েছে। ওকে, ডান। তাহলে এবার আসি এফ ইউ আ লিটল। আমরা যদি বলি এফ ইউ আ লিটল, যার অর্থ হচ্ছে কি সামান্য পরিমাণে আছে, এফ ইউ, যার অর্থ হচ্ছে, এবং এ লিটল, আমরা যদি দুটোকে একসাথে যাই, এফ ইউটা হচ্ছে কি সামান্য পরিমাণে আছে এমন বোঝাতে ব্যবহৃত হয়, সামান্য পরিমাণে আছে এমন বোঝাতে। এফ ইউ হচ্ছে সামান্য পরিমাণে আছে এমন বোঝাতে, এমন বোঝাতে। এবং এ লিটল আমি যদি বলি সেটাও সামান্য পরিমাণে আছে এমন বোঝাতেই, সামান্য পরিমাণে আছে এমন বোঝাতে। তাহলে এ ফিউটাও সামান্য পরিমাণে আছে, এ লিটলটাও সামান্য পরিমাণে আছে এমন বোঝাতে। এবং এ ফিউটা বসে হচ্ছে কাউন্টেবলের পূর্বে, কাউন্টেবলের পূর্বে, এ লিটলটা বসে আনকাউন্টেবলের পূর্বে, আনকাউন্টেবলের পূর্বে। তাহলে যখন বলা হচ্ছে যে এই এ লিটলটা হচ্ছে আনকাউন্টেবল এবং ফিউটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে, ঠিক আছে, এরপরে যদি আমরা বলি, এরপরে এটার এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পলটা কি, যে আই হ্যাভ a few friends, যেটা হচ্ছে আমার সামান্য পরিমাণে ফ্রেন্ড আছে, এবং আমি যদি বলি there is a little water in the pond, অর্থাৎ এ লিটল দ্বারা সামান্য পরিমাণে বোঝায় এবং এ ফিউ দ্বারা সামান্য পরিমাণে বোঝায়, কিন্তু একটা কাউন্টেবলের ক্ষেত্রে বসে, একটা আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে, তাই তো? তাহলে এটা লেখা হয়েছে এ ফিউ এ লিটল, দা ফিউ দা লিটল। ফিউ এবং এ ফিউর মধ্যে পার্থক্য, ফিউ হচ্ছে একেবারেই নাই, এ ফিউ হচ্ছে সামান্য পরিমাণে আছে। ফিউ হচ্ছে একেবারেই নাই, যে আপনার একেবারেই নাই, মানে আপনার কোনো বন্ধু নাই, এক্ষেত্রে ফিউ। আর এ ফিউ হচ্ছে সামান্য পরিমাণে কিছু আপনার বন্ধু আছে, খুব কম সংখ্যক আপনার কিছু বন্ধু আছে, ঠিক আছে? এটা হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে ফিউ এবং এ ফিউ সম্পর্কে যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি,
ধরেন আমি যদি একটা সেন্টেন্স বলি, there is dash water, there is dash milk, বা give me dash milk, সেক্ষেত্রে অপশনে যদি আমি বলি একটা হচ্ছে কি few milk, many milk, much milk, এবং আমি যদি বলি লিটল মিল্ক, এবং আমি যদি বলি নান অফ দিস, কোনটা অ্যান্সার হবে বলুন তো এই চারটা এই পাঁচটার মধ্যে? ফিউ মিল্ক। গুড। এতক্ষণ তো আপনাদের খুব ভালো শিখিয়েছি আমি, ফিউ মিল্ক বলছেন। সারা রাত রামায়ণ পড়ার পরে সকালবেলা যদি এই জাতীয় কথাগুলো বলেন যে সীতা কার আত্মীয় ছিল, তখন কিভাবে হবে? আপনাদের এতক্ষণ আমি কি শিখালাম? আবার এই যে গণহারে সবাই লিটল বলছে, গণহারে এবার সবাই লিটল বলছেন, গণহারে সবাই লিটল বলছেন। একটু চিন্তা করে দেখেন তো লিটল অর্থ কি? গিভ মি লিটল মিল্ক মানে কি আমাকে একেবারেই দুধ দিও না, এটা বলার কিছু আছে? আপনি চাচ্ছেন কেন? এটা বলার কি আছে? আপনি চাইবেন মানে আপনি কাউকে বলবেন যে আমাকে একেবারেই দিও না, একেবারেই দিও না, আপনার আপনি না লাগলে একেবারে মানে বলবেন। এখানে এ লিটল হলে হয়তো বা অ্যান্সারটা বসতে পারতো যে গিভ মি আ লিটল মিল্ক, কিন্তু যদি শুধু লিটল থাকে সেটা অর্থটা কি হয়? শুধু লিটল থাকলে এটা নাই, মানে আমাকে একটু দুধ দিও না, তো আপনাকে দুধ দিবেন এটা আপনার বলতে বলছে কেউ? অযথা কথা বলেন কেন? তার মানে এটা হচ্ছে একটা অযথা কথা, সেজন্য এটা দেওয়ার প্রয়োজন ছিল না। লিটল হবে না এখানে, নিঃসন্দেহে নান অফ দিস হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে? পার্থক্য ক্লিয়ার? যে কোন জায়গায় লিটল, এ লিটল, ফিউ, এ ফিউ, সব জায়গায় পার্থক্যটা ক্লিয়ার? মাহিয়া মাহি তো সেফ, মানে খুব সেফ তিনি অ্যান্সার করেছেন। তিনি একেবারে সবার শেষে গিয়ে 5 নাম্বারটা আমি এক্সপ্লেন করার পরে তিনি অ্যান্সার করে ফেলেছেন। মানে আপনি আসলেই, আপনি যে একটা একটা যে নায়িকার নাম আপনার আছে, এটা আসলে প্রমাণিত জিনিসটা যে আপনি সবার থেকে সেফ থাকার চেষ্টা করেছেন, কিন্তু ইলেকশনে এরকম ভরাডুবিটা না দিলেও হতো। আমরা খুব আশা নিয়েছিলাম আপনার উপরে। ওকে, তাহলে যদি আমরা বলি এই জায়গাটায় যদি বলি গিভ মি নান অফ দিস, এক্ষেত্রে নান অফ দিস হয়ে যায়, তাই তো? এখন আচ্ছা, আগে করেছেন জান্নাত খাতুন, ঠিক আছে, ভেরি গুড। এবার আসেন, আরো কিছু জায়গা আছে যেখান থেকে স্টুডেন্টদের কনফিউশন হয়, সেটা কি? একটা হচ্ছে মাচ, এবং অপর ডিটারমিনারটি হচ্ছে কি মেনি। মাচ হচ্ছে কি কাউন্টেবলের ক্ষেত্রে, সরি কাউন্টেবল না, মাছ হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবলের ক্ষেত্রে, মেনি হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবলের ক্ষেত্রে। এবং মাছ দ্বারা যদি আপনি বলেন মাছ হচ্ছে কি অনেক পরিমাণে আছে এমন বোঝায়, অনেক পরিমাণ, যেখানে মেনি দ্বারাও বোঝায় অনেক পরিমাণ রয়েছে, অনেক, অনেক পরিমাণে আছে। এবং আমরা যদি বলি ফর এক্সাম্পল আই ডু নট হ্যাভ, I do not have much time. I do not have much time. আমার হাতে বেশি সময় নাই। সময় কেন আনকাউন্টেবল? সময় কেন আনকাউন্টেবল বলেন তো? সময়কে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে? সময়কে পরিমাপ করতে পারি, গণনা করতে পারি না। এবং আপনি যদি বলেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, সেক্ষেত্রে ফ্রেন্ড কে গণনা করা যায়, তাই তার আগে মেনি বসেছে, তাই তো? আই ডু নট হ্যাভ মাচ টাইম এবং আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ক্লিয়ার জিনিসটা?
মানি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? মানি আনকাউন্টেবল নাউন, মানে কি আপনি পরিমাপ করেন, মানে কি গণনা করেন না। মানে 1,00,000 টাকা মানে কি 1,00,000টা জিনিস, নাকি 1,00,000 টাকার একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে? অবশ্যই 1,00,000 টাকার একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে, মানে কি পরিমাপ করেন, গণনা করেন না। ঠিক আছে, ওকে গুড। তাহলে এবার আসেন আমরা যদি আমরা বলি যে মেনি এবং মাছকে কিভাবে মনে রাখতে পারি, মেনি এবং মাছকে কিভাবে মনে রাখতে পারি, আসেন তো দেখি। মেনি এবং মাছ, যেখানে মেনিতে শুরু হয় ম্যান দ্বারা, অর্থাৎ মানুষ, কাউন্টেবল, কাউন্টেবল মানুষকে গণনা করা যায়। এবং আপনি যদি বলেন মাছ, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল। সেক্ষেত্রে আপনি যদি এটাকে মনে রাখতে চান, আপনি বলতে পারেন পুকুরে কত মাছ আছে। উচ্চারণটা কি মাছের মতো না? মাছ আছে তা গণনা করার উপায় নেই, তা গণনা করার উপায় নেই। তাহলে মেনি এবং মাছ, দেখেন তো যে দুটো জিনিসটা কি সহজে আমরা মনে রাখতে পারি না। আজকের পর থেকে আশা করছি এই জিনিসটায় ঝামেলা লাগবে না। তাহলে আপনারা কি হ্যাং হয়ে আছেন, নাকি আমিই দেখতে পাচ্ছি না আপনাদেরকে? হ্যাঁ, হ্যাং হয়ে আছেন তো। ও না, হ্যাং না, মাঝে মধ্যে একটু নড়াচড়া দিবেন আপনারা, আর কি একটু না নড়লে আমি মাঝে মধ্যে, মানে সবাই যখন একযোগে চুপ হয়ে থাকেন না, আমার কাছে মনে হয় হ্যাং হয়ে আছেন নাকি আপনারা। অসাধারণ টেকনিক। ঠিক আছে, এখন মনে রাখলেই হবে, মনে থাকলেই হবে। সাথী কিছু বলতেন স্যার? আনমিউট করে দিয়েছি তো আপনাকে। জি স্যার। স্যার আদাব। আদাব স্যার, ভালো আছেন সাথী? জি স্যার। স্যার আমি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা এবং আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা, কোনটা কারেক্ট হবে ম্যাডাম? স্যার দুটোই হবে, দুটোই দুটোই কারেক্ট। হবে। আপনি যদি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা বলেন, সেটা অর্থ হচ্ছে আমার কোনো ফ্রেন্ড নাই ঢাকাতে। আর আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা যদি আপনি বলেন, সেটা হচ্ছে আপনার কিছু পরিমাণে ফ্রেন্ড আছে, সামান্য পরিমাণে ফ্রেন্ড আছে। ঠিক আছে, স্যার অর্থটা বুঝতে পারছি, যদি দুইটা কি থাকবে কখনো আমাদের না না, প্রশ্নে? দুটো থাকবে না, এটা ইম্পসিবল। এটা যদি প্রশ্নে দুটোর মধ্যে দিয়ে দেয়, তাহলে আপনি প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি খেয়েছিলেন আজকে সকালবেলা। প্রশ্নকর্তা সেটাই স্যার, যদি নর্মাল থাকে তাহলে এই প্রশ্ন করবেন, এটা কখনোই আসবেন না। ঠিক আছে, সেটা একেবারে কনফিউশন হয়ে গেছে স্যার, না না, দুইটাই এটা তো কনফিউজ, অ্যান্সার হয়। না না হয়, ঠিক আছে, কিন্তু এইভাবে কখনোই আসবে না, এটা মানে দিলে এটা সম্ভবই না এটা দেয়া। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে এই জায়গাটা আমরা যদি দেখে ফেলি যে মাছ, মাছ কয়টা আছে পুকুরে সেটাকে আমরা গণনা করতে পারি না, তাহলে মেনি এবং মাছের ক্ষেত্রে যখন আপনি বলছেন সেটাকে গণনা করা যায় না। তাহলে ফিউ লিটল কখন বসবে কোয়েশ্চেনের আগে? তাহলে সকালে কিভাবে করলো? হ্যাঁ, এটাও অবশ্য একটা কথা বলেছেন। মিম তো অনেক ভালো একটা কথা বলেছেন, আপনি অনেক বুদ্ধিমতী কিন্তু। ঠিক আছে, ভেরি গুড। কিন্তু এত বুদ্ধি নিয়ে আপনি মানে একটু ভালো করে পড়ালেখা করেন, হ্যাঁ, সেটা বেশি কাজে লাগবে। তাহলে আসেন এরপরে আমরা যাই একটু, যে এখানে যখন আমরা বলছি উই হ্যাভ আ ফিউ নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্র্যাশ, সেক্ষেত্রে এ ফিউ নিউজ কি হয়? নিউজকে কি গণনা করতে পারেন? নিউজকে গুনতে পারেন না, তাহলে ফিউটা মানে এখানে ভুল। আপনি যদি এ লিটল বসান তাহলে না হয় ঠিক আছে, যে উই হ্যাভ আ লিটল নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্র্যাশ, সেক্ষেত্রে লিটল হচ্ছে আনকাউন্টেবল এবং প্লেন ক্র্যাশের পূর্বে লিটল কথাটা বসলো। ঠিক আছে, এবং এরপরে যদি আমরা এই ওকে, এরপরে যদি বলি আমরা লিটলের জায়গাটার পরে মেনি এবং মাছ, যেখানে আমি বলছি হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ টুথ, যে তার অনেক, মানে তার সবসময় তার দাঁত নিয়ে অনেক সমস্যা থাকে। সেক্ষেত্রে মাচ প্রবলেমস মানে কি?
গণনা করা যায় কিন্তু প্রবলেমস। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার দাঁতে একটা সমস্যা আছে, ঠিক আছে, একটা সমস্যা, আপনার হাতে একটা সমস্যা আছে, আপনার আরো একটা সমস্যা, আপনার পায়ে একটা সমস্যা আছে, তিনটা সমস্যা, অর্থাৎ সমস্যাকে আপনি গুনতে পারেন। সেক্ষেত্রে এখানে মেনি প্রবলেমস হয়ে যায়। মেনি হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তাই তো? মানে প্রবলেমসটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে মেনির ক্ষেত্রে হয়ে যায় কাউন্টেবল। জি মিম, বলুন তো, কিছু বলতেন? জি স্যার, বলতে চাইছিলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মানে এস বাই এর যোগ হয়, মানে ওই যে ভার্বটা আছে, যেমন প্রবলেমস হয়েছে। আনকাউন্টেবলের ক্ষেত্রে সচরাচর ওইভাবে হয় না। হ্যাঁ, যেমন এটা অবশ্য ঠিক বলেছেন। হ্যাঁ, এটা বলতে আনকাউন্টেবলের ক্ষেত্রে সচরাচর এস বাই এস যুক্ত হয় না, সেটাও বলতে হ্যাঁ, পেরেছেন। এটা আমাদের ধরার জন্য একটু হয়তো বা কার্যকরী লাগতে পারে, যে অনেক সময় আমরা মিনিং বুঝতে পারি না, তো হ্যাঁ হ্যাঁ সেন্টেন্সে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, এটা অবশ্য ঠিক। সেক্ষেত্রে এই যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু পরে এস বাই এস যুক্ত হতে পারে। ওই যে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, আপনি যখন এস বাই এস যুক্ত করেন সেক্ষেত্রে কাউন্টেবল নাউনের পরে এস বাই এস যুক্ত হয়। সেক্ষেত্রে এটা কাউন্টেবলের ক্ষেত্রে মেনি বসেছে, কিন্তু মাছটা কাউন্টেবল না, আনকাউন্টেবল, তারপরে এস যুক্ত হলে কি প্রবলেম হতে পারে না। সেক্ষেত্রে এই গেল মেনি এবং মাছের যে ব্যাপারটা। সেখানে আমরা এ লিটল শিখলাম, লিটল শিখলাম, এ ফিউ শিখলাম, ভেরি ফিউ শিখলাম, এরপরে কি শিখলাম? ডিটারমিনারের বেসিকটা শিখলাম। মাছ, মেনি, এই জাতীয় জিনিসগুলো শিখলাম এবং ডিটারমিনারের যে বেসিকটা আছে সেই বেসিকটা শিখে ফেললাম, তাই তো? এখন আসেন আমরা একটু আর্টিকেলের মধ্যে যাই। আর্টিকেল না, টাইম আনকাউন্টেবল। টাইম হচ্ছে আনকাউন্টেবল। টাইম আনকাউন্টেবল কারণ টাইমকে পরিমাপ করি আমরা, গণনা করি না তো টাইমকে, তাই না? তাহলে যদি বলা হয় যে যে কোনো একটা শব্দ আর্টিকেল যদি আমরা দিই, আর্টিকেল কি? ছোটবেলা থেকে পড়ে এসেছেন তো আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল আমরা ছোটবেলা থেকে সংজ্ঞা কেন্দ্রিক কি পড়েছি, যে এ এন দি, এই তিনটিকে সাধারণত আর্টিকেল বলা হয়ে থাকে। এটা সংজ্ঞা কেন্দ্রিক আমরা ছোটবেলা থেকে পড়েছি। তাহলে এ এন দি, এই তিনটি জিনিসকে যদি আর্টিকেল বলা হয়, সেক্ষেত্রে আপনি এ এন দি যে আর্টিকেল, এটার আসলে আমরা পূর্বটা কি, সংজ্ঞা পড়ে তো লাভ নেই। এদের ব্যবহারটা আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন জায়গায় এ বসে, কোন জায়গায় এন বসে এবং কোন জায়গায় দি বসে, এদের ব্যবহারটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে আর্টিকেল এ কোথায় বসবে, আর্টিকেল এন কোথায় বসবে, আর্টিকেল দা কোথায় বসবে। তাহলে এই আর্টিকেল জানার আগে আমার কাছে একটা জিনিস জানা প্রয়োজন, যেটা আপনারা ইতোমধ্যেই জানেন, কিন্তু আমি অনেককে দেখেছি এটা জানে না। অনেকে, বিশ্বাস করেন, অনেককে আমি দেখেছি জানে না। ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যাপারটা তারা জানে না। আমি অনেককে দেখেছি যে ভাওয়েল এই আই ও ইউ এই ব্যাপারটা জানে না অনেকে, এবং তারা ম্যাট্রিক ইন্টার পাস করে এই পর্যন্ত এসেছেন। এবং এটা যখন আমি দেখি আমি আসলে একটা মানে অবাক হয়ে যাই। এবং লাস্ট কয়েকদিন আগে আমাকে ক্লাসের মধ্যে এক স্টুডেন্ট জিজ্ঞাসা করছেন যে স্যার, হাসবেন না, আমি জিজ্ঞাসা করছি একটা জিনিস, আমি খুব কিউরিয়াস, স্যার আই এম এ ডগ না হয়ে আই হ্যাভ এ ডগ হলো কেন? আই এম এ ডগ বললে এটাও তো প্রেজেন্ট টেন্স, ওইটাও তো প্রেজেন্ট টেন্স। তো আমি না একেবারে আকাশ থেকে পড়ছি, যদিও আমার খুব হাসি পাচ্ছিল, আসলে হাসতে পারি না আমি, কারণ আমার স্টুডেন্টের বাচ্চা একটা কোয়েশ্চেন, তো সেক্ষেত্রে আমি তাকে অবশ্যই অ্যান্সার করা। কিন্তু এই জাতীয় বেসিক গুলো আমাদের অনেকেরই জানা নাই, তো সেজন্য আমি মানে থাকে না যে বিশ্বাস করি না। সত্যি কথা, এখন আমার বিশ্বাস উঠে গিয়েছে যে আপনারা পারতে পারেন কোনো কিছু। সেজন্য একটু ভেতর থেকেই যাই আমরা, যে ভাওয়েল গুলো একটু ব্যাপারে। ভাওয়েল যদি আমরা বলি, ভাওয়েলস এটা হচ্ছে এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ এই জাতীয় কথাগুলোকে বলা হয় ভাওয়েলস। এবং আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়েলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আর্টিকেল সাধারণত হয় দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এবং একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। হচ্ছে ইনডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। তাহলে হোয়াট ইজ আ ডেফিনিট আর্টিকেল? ডেফিনিট কথার অর্থ কি? ডেফিনিট কথার অর্থ হচ্ছে সুনির্দিষ্টতা জ্ঞাপক, সুনির্দিষ্টতা জ্ঞাপক, জ্ঞাপক। এবং আমরা যদি বলি ইনডেফিনিট আর্টিকেল, সেটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতা জ্ঞাপক এবং সুনির্দিষ্টতা জ্ঞাপক, তাই তো? ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল, তাই তো? তাহলে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলের কথা যখন আপনি বলছেন,
সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন্ড দা, এবং প্রতিযোগিতায় বেসিক স্ট্রং না হলে চাকরি পেতে সমস্যা হবে স্যার, আমাদের বেসিকটা শক্ত থাকলে হ্যাঁ ঠিক আছে, না এটা অবশ্যই অবশ্যই, না এটা খুব গুরুত্বপূর্ণ, একটা বেসিক তো স্ট্রং, ঠিক আছে। তাহলে আপনি আবার খুব অ্যাডভান্সে চলে গিয়েছেন, ওয়াই কি সেমি ভাওয়েল নাকি, এই অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই ঠিক আছে। মনি, ওয়াই সেমি ভাওয়েল নাকি, এই অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, আপনাকে বেসিক থেকে শুরু করি আমরা, সেক্ষেত্রে আগে আস্তে আস্তে যাই। হ্যাঁ, তাহলে যদি আমরা বলি যে এ ই আই ও ইউ এই জাতীয় জায়গা, এগুলো হচ্ছে ভাওয়েল, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি সুনির্দিষ্টতা করে, ইনডেফিনিট মানে কি অনির্দিষ্টতা করে। ফর এক্সাম্পল, ডেফিনিট আর্টিকেল হিসেবে একটাই আর্টিকেল বসে থাকে, যেটা কিনা দা, এই কথাটা ডেফিনিট আর্টিকেল, এবং ইনডেফিনিট আর্টিকেল বসে থাকে কি কি জানেন, এ এবং অ্যান, এই দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেল, তাই তো। তাহলে এই যে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল বলছি, এটা আসলে সুনির্দিষ্টতা আর অনির্দিষ্টতা কেমন বোঝায় একটু খেয়াল করে দেখেন তো। ধরেন আমি যে কোনো সময় বলছি যে গিভ মি আ বুক, গিভ মি আ বুক, সেক্ষেত্রে আপনি কোন বইয়ের কথা বলছেন আপনি কি বলতে পারবেন? গিভ মি আ বুক, আপনার সামনে যে আছে সে কি বলতে পারবে যে আপনি এই বইটার কথাই বলছেন? নির্দিষ্ট হচ্ছে। এ বুক মানে দুনিয়ার যে কোনো বই হতে পারে, আমি আপনাকে অস্ট্রেলিয়ার যে কোনো বই দিতে পারি, আমি আপনাকে কানাডার যে কোনো বই দিতে পারি, আমি আপনাকে যে কোনো একটা মানে যে কোনো বই দিতে পারি, এটা কোনো নির্দিষ্ট না। কিন্তু আপনি যদি বলেন গিভ মি দা বুক, গিভ মি দা বুক, তো সেক্ষেত্রে দা বলার আগে নিশ্চয়ই আপনি দেখিয়ে নিবেন যে এই বইটাকে আমাকে দাও, তাই না? তাহলে দা কথাটা দিয়ে নির্দিষ্ট হয়ে গেল, এ অথবা অ্যান কথাগুলো দিয়ে অনির্দিষ্ট হয়ে গেল, এবং এটাই হচ্ছে আর্টিকেলের বেসিক পার্থক্য, একটা হচ্ছে সুনির্দিষ্ট করে, একটা হচ্ছে অনির্দিষ্ট করে, এই গেল বেসিক পার্থক্য। এবার আসি পড়বোটা কি আমরা এখানে, আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেলের বেসিক ব্যবহার, অর্থাৎ কোন জায়গায় এ বসে, কোন জায়গায় অ্যান বসে, কোন জায়গায় দা বসে, এবং কেন সেগুলো বসে। সেক্ষেত্রে আর্টিকেল এ বসে সাধারণত কনসোনেন্টের আগে, আমরা জানি ভাওয়েল ছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেগুলোই তো কনসোনেন্ট, তাহলে বাকি যে 21টা শব্দ আছে সেই 21টা শব্দ সাধারণত কনসোনেন্ট হিসেবে আমরা বিবেচনা করি। এবং আমরা যদি বলি ভাওয়েল ছাড়া বাকি সকল জায়গায়, বাকি সকল শব্দের পূর্বে এ বসে, এবং ভাওয়েলের পূর্বে আর্টিকেল হিসেবে অ্যান বসে থাকে, এবং এদের ব্যবহারের পার্থক্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন আপনার বইয়ের মধ্যে বেশ কয়েকটা নিয়ম আছে, বেশ কয়েকটা প্রায় 30-এর উপরে নিয়ম আছে। তো এই 30-এর উপরে নিয়ম যদি আর্টিকেলের জন্য আপনি পড়েন, সেক্ষেত্রে মাথায় রাখবেন আমি চকলেট খেয়ে না, হ্যাঁ ওই যে স্ট্র্যাপসেল খাই, কাশি তো তো সেই জন্য আবার মনে করবেন না স্যার আপনাদের রেখে চকলেট খেয়ে ফেলছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনার 30টার বেশি নিয়মের কথা আপনি বলছেন, তো এই 30টার বেশি নিয়ম আপনার মানে আসলে আমি বলবো যে এটা একটু বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মানে আমি বেছে বেছে কিছু জায়গা দিয়ে দিব যেই জায়গা থেকে সচরাচর প্রশ্নগুলো আসে, সেই জায়গাটা যদি একটু ভালো করে পড়তে পারেন আমি বিশ্বাস করি যে মানে দ্যাট উইল বি মানে কি বলে ইনাফ ফর ইউ। সেক্ষেত্রে আমরা আর্টিকেলে প্রথমে যাচ্ছি এ এবং অ্যান এর ব্যবহারের যে পার্থক্য আছে সেই জায়গাটায়, এ কোথায় বসে এবং অ্যান কোথায় বসে, আসেন দেখি দুটো একসাথে দেখব। যে এ এবং অ্যান, এ এবং অ্যান এর ব্যবহার, সাধারণত বলা হয় যে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, বাট আসলেই কি তাই? ব্যাপারটা কিন্তু তাই না। ব্যাপারটা হচ্ছে উচ্চারণ ভাওয়েলের মতো হলে তার পূর্বে সবসময় এ হবে, সরি অ্যান হবে, এবং উচ্চারণ কনসোনেন্টের মতো হলে তার পূর্বে সবসময় অ্যান হবে। অর্থাৎ এখানে শব্দ কোনো বিষয় না, এখানে উচ্চারণটা হচ্ছে বিষয়। আর্টিকেল পুরোটাই উচ্চারণের উপরে ডিপেন্ড করে, আর্টিকেল পুরোটাই 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 এ এবং এন এর ব্যবহার পুরোটাই উচ্চারণের উপর ডিপেন্ড করে। আপনাকে আসেন প্রমাণ দেখাচ্ছি। তাহলে বইয়ের যে ভাষা আছে সেই ভাষাটায় না গিয়ে আমরা যদি বলি যে উচ্চারণ সাধারণত কোন শব্দের পরে কনসোনেন্ট থাকলে, কোন শব্দের পরে কনসোনেন্ট থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসে, বা কনসোনেন্টের মতো
এর মতো উচ্চারিত হলেও বা কনসোনেন্টের মতো উচ্চারিত হলেও তার পূর্বে আর্টিকেল এ বসে এবং সাধারণত ভাওয়েল এর পূর্বে বা ভাওয়েলের মতো উচ্চারিত হলে ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। এটা হচ্ছে একেবারে বেসিক কথা। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আ বুক অ্যান অরেঞ্জ, বুক অ্যান্ড অরেঞ্জ, সেক্ষেত্রে ভাওয়েলের পূর্বে, শব্দের পূর্বে, পরে লিখেছিলাম, শব্দের পরে লিখেছি প্রথম লাইনে, দেখি তো। কোন শব্দের পরে কনসোনেন্ট থাকলে, না ঠিকই তো আছে, কনসোনেন্ট থাকলে মানে পরের শব্দটা কনসোনেন্ট হলে তার পূর্বে, একটু পেঁচিয়ে বলেছে আর কি। তাহলে এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। হয়েছে, ডান। এবার আসেন, ওই যে বললাম ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। আসেন তো প্রমাণ দেখি। আমরা যদি বলি এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ উহ্য থাকলে তারপরে বা তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। ফর এক্সাম্পল, আপনি বলেন না হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে এইচ এর উচ্চারণ উহ্য থেকে এটার উচ্চারণটা কেমন হয়েছে? ও দিয়ে হয়েছে না? উচ্চারণটা কি শুনতে ও এর মতো লেগেছে না? অনেস্ট ম্যান ও এর মতো উচ্চারিত হয়েছে, তার মানে ও যেহেতু একটা ভাওয়েল, সেজন্য ভাওয়েলের মতো উচ্চারিত হলে সেটা হয়ে যায় একটা ভাওয়েল, অর্থাৎ ও দিয়ে, তাই তো? হয়েছে, এটা লেখা হলে ডান লিখবেন। এবার যদি আমরা বলি যে সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর, সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি, সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ভাওয়েল এর মতো উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, তবে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান MA, তাই না? এ এর মতো উচ্চারিত হয়েছে, তাই না প্রথম কথাটা? তাহলে MA সংক্ষিপ্ত নামের উচ্চারণটা শুরু হয়েছে
এর মতো করে, তাই তো? তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা এম এ, এটা একটা ভাওয়েল হিসেবে কাজ করেছে, ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই না? হয়েছে এটা? হ্যাঁ। এবার যদি আমরা যাই আরো একটা জায়গা, যে ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে আর্টিকেল অ্যান না বসে এ বসে। কারণটা কি? ইউ এই ওয়াই এর মতো উচ্চারিত হয়েছে না? ইউ প্রথমে ওয়াই এর মতো, ওয়াই দিয়ে শুরু হয়েছে। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এই যে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ইউ এর মতো উচ্চারণটা ইউ না হয়ে ই এর মতো হয়েছে। কার মতো হয়েছে? ওয়াই এর মতো। সেজন্য এর আগে ইউ হচ্ছে। ছোটবেলার কথা মনে পড়ছে? হ্যাঁ, অবশ্যই, আমরা এখনো ছোট আছি। তাহলে যদি বলা হয় হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আজকের ক্লাসে ছোটবেলার থেকে পার্থক্য হচ্ছে এই একটা জায়গায়, যে আগে উচ্চারণ ভেদে যে আর্টিকেল হয় সেটা আপনি জানতেন না, হয়তো বা খেয়াল করেন না, উচ্চারণ ভেদে। কিন্তু আজকে জানছেন যে উচ্চারণটাই হচ্ছে আর্টিকেলের মেইন জিনিস, শব্দ না। ঠিক আছে? এখন আমাকে একটু ভার্সিটি বানান করে দেন তো, ভার্সিটি বানান করে দেন তো, ভার্সিটি বানান করে দেন তো। না, শুধু ভার্সিটি, ইউনিভার্সিটি কে বলবো, শুধু ভার্সিটি। ওকে, ভেরি গুড। কয়েকজনের হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে না। টুম্পার হয়েছে, মাহিয়া মাহির হয়েছে, মাকসুদার ভুল হয়েছে, ইকবালের হয়েছে, সাইমা আমিনের ভুল হয়েছে, নাফিসার ভুল হয়েছে, না নাফিসার হয়েছে, নাজিফার হয়েছে। ওকে, মাহিয়া মাহির ভুল হয়েছে। মাহিয়া মাহি তো ভার্সিটি লেখেন না, আপনি লিখেছেন কি? ভেরিটি। ভার্সিটির স্পেলিংটা হয়ে যায় সাধারণত, ভার্সিটি স্পেলিং হয়ে যায় এটা VARSITY, শুধু ভার্সিটি যদি হয়। কিন্তু ইউনিভার্সিটি হলে সেটা VERSITY, ইউনিভার্সিটি হলে ই, আর শুধু ভার্সিটি হলে এ। ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, খেয়াল রাখবেন। ভার্সিটিতে পড়েছো, ভার্সিটি বানান করো তো। VER দিয়েছেন মানে একটা ধরা, VER দিয়েছেন মানে একটা ধরা। ঠিক আছে, মনে থাকবে? গুড। হচ্ছে জায়গাটা। এবার যদি আমরা বলি আরো একটা জায়গা, ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত, ও দিয়ে গঠিত সকল জায়গার পূর্বে, সকল স্থানের পূর্বে, বা সকল শব্দের পূর্বে, সকল শব্দের পূর্বে আর্টিকেল অ্যান বসে, কিন্তু ওয়ানের পূর্বে আর্টিকেল এ বসে। ফর এক্সাম্পল,
I saw a one-eyed man. তাহলে এই যে ওয়ান, এর আগে এ বসেছে, কিন্তু এছাড়া যত ও আছে, তাহলে হ্যাঁ ওয়ার মতো উচ্চারণ, এই যে ডব্লিউ এর মতো উচ্চারণ, তাই না? ওয়ান, তাহলে ওয়া উচ্চারণটা কার মতো হয়েছে দেখেন তো? ওয়া, এমন না? ওয়ার মতো উচ্চারিত হয়েছে না, ডব্লিউর মতো উচ্চারিত হয়েছে না? তাহলে ডব্লিউর মতো উচ্চারিত যখন হয়েছে, সেটা অবশ্যই হয়ে যাচ্ছে কি ওয়ার মতো উচ্চারণ, তাই তো? হয়েছে? ওমা, এখন হঠাৎ করে ভার্সিটি আসলো কোত্থেকে? মাহিয়া, মাহি আপনি এত লেট, এই জন্য আপনি নির্বাচন এত খারাপ করেছেন। এত লেট করে আপনি ভার্সিটি আসলো কোত্থেকে? ডান। এবার আসেন দায়ের ব্যবহারে যাই, ঠিক আছে? এবার আসেন দায়ের ব্যবহারে যাই। মোটামুটি এ এবং এন যা দেখেছি, মোটামুটি বেসিকটা আমরা এতটুকু বুঝলে, এবং এর মধ্যে থেকে আসে সচরাচর, ঠিক আছে? এর মধ্যে থেকে সচরাচর আসে। এবং এবার আসেন দায়ের ব্যবহারে যাই কিছু। দা, দা এর ব্যবহার, প্রথমে হচ্ছে দায়ের ব্যবহার আপনি যদি প্রথমে বলেন, সেটা হচ্ছে একই জাতীয় সকলকে বোঝাতে, সকলকে বোঝাতে আর্টিকেল, আর্টিকেল দা বসে। একই জাতীয় সকলকে বোঝাতে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা কাউ, দা ম্যান। সেক্ষেত্রে না, দা ম্যান হবে না, মানব জাতির পূর্বে দা বসে না। আপনি যদি বলেন দা ক্যাট, সেক্ষেত্রে একই একই জাতীয় যে কোনো কিছুকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই দা বসে, ঠিক আছে? একই জাতীয় যে কোনো কিছু, ঠিক আছে? এবং আপনার যদি বলা হয় যে মানব জাতি বোঝাতে, এটা একটু লিখে ফেলি পাশাপাশি, কিন্তু মানব জাতিকে, কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু আমরা যদি লিখি যে সমগ্র, কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝাতে, সমগ্র মানব জাতিকে বোঝাতে, জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না। সম্পূর্ণ মানব জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। মানব জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যে কোনো জাতিকে একত্রে বোঝানোর জন্য আর তার পূর্বে আর্টিকেল দা বসে আর কি। কোনখানে নিডল ইজ আ ইউজফুল থিং, এটা আমাকে মনি হ্যান্ড রেজ করবেন, তাহলে আপনার সাথে কথা বলতে বলতে সলভ করতে হবে এটা। হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি আপনাকে বলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? উম, উম, জি মনি, কেমন আছেন স্যার? আমি মনিকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার মনি, আপনি কি আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন মনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কোনটা বললেন যে এর জায়গায় দা হলো না কেন? হ্যাঁ, এখানে স্যার সব না, বুঝি নাই। এখানে স্যার সব নিডলকে বোঝানো হয়েছে না, একটা নিডল কেন বলছে? একটা নিডল না তো, এখানে সব নিডলকে তো বোঝানো হয়েছে। এ নিডল মানে, এ নিডল বলতে সব নিডল, এটা অনির্দিষ্টতাবাচক। এ, এ মানে একটা না, দুনিয়ার সব। বুঝতে পেরেছেন? এবার দা বুঝতে বললে একটা নির্দিষ্ট হয়ে যেত।
বুঝতে পারছেন? স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা হচ্ছে আপনারা মনে হয় জানেন না, এই আমি প্রথম কথাটা শুনি না, কিন্তু এই রুমের যে সাউন্ড বক্স আছে সেখানে এটা একটু ডিস্টার্ব আছে, আমি প্রথম কথাটা শুনি না। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কথা পরের লাইনে বলবেন, প্রথম লাইনে আগে এমন কিছু বলে নেবেন যাতে সেই কথাটা গুরুত্বটা না থাকে, ঠিক আছে? অর্থাৎ প্রথম লাইনে সালাম দিতে পারেন, প্রথম লাইনে যে কোনো কিছু একটা বলতে পারেন, পরের লাইনে কথাটা বলবেন। যেমন এর আগে কি জানি একটা বলছিল, আমি শুধু পরের কথাটা শুনতে পাচ্ছি, আমি পরে এই যে বোঝাচ্ছি যে ভাই প্রথম লাইনে গুরুত্বপূর্ণ কথাটা বললে কিন্তু আমি মিস করে যাচ্ছি, স্টুডেন্টরা বুঝলোই না জিনিসটা। তাহলে আসেন, যদি আমরা বলি যে সমগ্র মানব জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, এবং আমরা যদি বলি কোন দেশের অধিবাসী অধিবাসী এমন জাতি বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে, তার পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা ফ্রেঞ্চ, দা কি বলবো আমি, ফ্রেঞ্চ, দা ইন্ডিয়ান। অর্থাৎ যে কোনো একটা দেশের অধিবাসী এমন বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে। বাঙালির পূর্বে দা বটি কোনো কিছু বসা উচিত না, কিন্তু দা আসলে লজিক্যালি বসা উচিত, বাঙালি নিজেই দা বটি। রোহিঙ্গার আগে দা রোহিঙ্গাই বসবে। তবে ইট ওয়াজ আ সুইট কোয়েশ্চেন, স্যার রোহিঙ্গার আগে কি বসবে? রোহিঙ্গারা কি জাতি না? রোহিঙ্গারাও তো একটা জাতি। হয়েছে এটা? দা বাঙ্গালিজ হবে, দা বাঙালি। বাংলাদেশি না হয়ে বাঙালিটা জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা হয়ে থাকলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন, প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন যে সকল জায়গা আছে, যে সকল বিষয় আছে, তাদের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, নদ, নদী, পর্বত, মরুভূমি, মালভূমি, তারপরে কি, সাগর, মহাসাগর, তারপরে কি, এই জাতীয় প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন স্থানের পূর্বে আর্টিকেল দা বসে। প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন স্থানের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা প্যাসিফিক মানে কি? দা প্যাসিফিক, দা আন্দামান, দা হিমালয়াস, এই জাতীয় গুলোর ক্ষেত্রে সবসময় তার আগে দা বসে। প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত। গুড, হচ্ছে এটা। মালভূমি কি পামির মালভূমির নাম শুনেন নাই? মালভূমি হচ্ছে পর্বতের থেকে নিচু এবং সমতল ভূমির থেকে উঁচু জায়গা, তাদেরকে মালভূমি বলা হয়। পর্বতের থেকে নিচু হতে হবে, সমতল ভূমির থেকে উঁচু জায়গা, তাদেরকে মালভূমি বলা হয়। দা ওশেন আসলে ওইভাবে মানে, অবশ্যই তো ওশেন তো একটা সমুদ্র, সেক্ষেত্রে নির্দিষ্ট করে যদি আপনার বলা হয়, নির্দিষ্ট করে বলা হলে তো অবশ্যই তো দা বসবে, নির্দিষ্ট করতে গেলে তো অবশ্যই দা বসে। হয়েছে এটা? নান হয়েছে বন্ধুগণ?
ওকে, ডান। আচ্ছা, এরপরে যদি যাই আমরা যে পৃথিবীতে একক বস্তু, যে সকল বস্তুর অবস্থান এককভাবে পৃথিবীতে রয়েছে 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 তাদের পূর্বে আর্টিকেল দা বসে। তাই তো, যে সকল বস্তুর অবস্থান পৃথিবীতে এককভাবে রয়েছে তাদের পূর্বে আর্টিকেল দা বসে। কোন বস্তু? আপনি বলতে পারেন দা সান, দা সান, দা মুন, অর্থাৎ সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা যা বলেন না কেন, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ, কিন্তু একটা এ জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে সবসময় তার আগে আর্টিকেল কি বসে? দা বসে। তাই তো? হয়েছে এটা? সান, মুন, নর্থ ওয়েস্ট, হ্যাঁ দিকের ক্ষেত্রেও ইয়ে হয়। আপনি অনেক ভালো গান গাইতে পারেন, তাই? কে বললো আপনাকে? ওকে, গুড। এখন যদি আপনার বলা হয় যে ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বেও আর্টিকেল দা বসে। ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা ডেইলি স্টার পত্রিকা, দা হলি কুরআন, দা বাইবেল, যাই বলেন না কেন, ধর্মগ্রন্থর আগে সবসময় দা বসে থাকে। তাই তো? তাহলে লেখা হলে ডান লিখবেন। ডান, গুড। তারপরে যদি আমরা বলি বর্ণনামূলক ভৌগোলিক নামের পূর্বে, বর্ণনামূলক, এই আপনার কি থার্ড স্টেপ না, না সেকেন্ড স্টেপ না? ভৌগোলিক নামের পূর্বে আর্টিকেল দা বসে। বর্ণনামূলক ভৌগোলিক নামের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা ইউএসএ, দা ইউএই, দা থার্ড স্টেপ। ও আচ্ছা আচ্ছা, থার্ড স্টেপ না, ঠিক আছে, সবাই থার্ড স্টেপের। আপনারা তো সবাই চাকরি পাবেন, থার্ড স্টেপ হলে এখনো 1-1.5 মাস সময় আছে, ইনশাল্লাহ পারবেন। ভেরি গুড, ভালো করে পড়ালেখা করবেন। মুনকে কেন ফেমিনিন জেন্ডার বলে? স্যার একটা কোয়েশ্চেন ছিল, মুনকে কেন ফেমিনিন জেন্ডার বলে? আমরা তো মুনকে মামা বলি, মানে ফেমিনিন সাইডের আত্মীয় না, এটা ফেমিনিন সাইডের আত্মীয় তো। মামা কি আপনার ভাই না? তো সেক্ষেত্রে আপনার ভাই তো ওই সাইডের আত্মীয়, মানে আপনার ওই জেন্ডারের আত্মীয়, সেজন্য মুনকে আমরা ফেমিনিন জেন্ডার বলি। মানে চাঁদ হচ্ছে কি সৌন্দর্যের বিশ্লেষণ করার ক্ষেত্রে চাঁদটা আসলে, মানে সৌন্দর্যের উপমা দেওয়ার ক্ষেত্রে চাঁদ ব্যবহৃত হয়, যে তুমি চাঁদের মতো সুন্দর। দেখেন না গান বলে, তুমি চাঁদের উপমা নও, আরো কি কি জানি বলে। এই জাতীয় যে মানে মিথ্যা কথাগুলো আছে, এগুলো বলার ক্ষেত্রে কিন্তু চাঁদকে উপমা হিসেবে ধরা হয়, তাই তো? তাহলে এই উপমা ব্যবহারের ক্ষেত্রে চাঁদ সাধারণত বসানো হয়। এবং এই সৌন্দর্য যেহেতু জিনিসটা, মুনের রাগ কম, সানের রাগ বেশি। না, আপনাকে বলেছে মুনের রাগ কম, তাহলে তো সানের রাগ, তাহলে সান হয়ে যাওয়ার কথা নারী। আপনার কি মনে হয় নারীর রাগ কম? জীবনে ইম্পসিবল, আপনি নারীদেরকে চেনেনই নাই তাহলে। নারীর রাগ ভাই, আপনি নিজেই তো নারী, কি বলেন? আপনি নিজে বলেন যে মুনের রাগ কম। মুনের রাগ প্রচন্ড বেশি, মানে নারীদের রাগ প্রচন্ড বেশি, নারীরা হয়তো বা বার্স্ট আউট করে, ঠিক আছে?
আহ স্যার, তাই নারী চাঁদ হয়, হ্যাঁ ঠিক আছে, নারী চাঁদ হয় না, চাঁদ নারী হয়, ঠিক আছে, যাই হোক। তাহলে এইভাবে আপনারা যদি মনে রাখেন, তার মানে মেয়েরা সুন্দর, হ্যাঁ অবশ্যই মেয়েরা সুন্দর, অবশ্যই মেয়েরা সুন্দর হবে না কেন, মেয়েরা তো মানে সৌন্দর্য, কোমলতা, এই জাতীয় জিনিসগুলোর উপমা হয়ে থাকে মেয়েরা, তো সেজন্য অবশ্যই এটা তো যেটা স্বীকার করা সেটা তো স্বীকার করতেই হবে যে সৌন্দর্য, কোমলতা, মাতৃ স্নেহ, এই জাতীয় জিনিসগুলোর উপমা হয়ে থাকে মেয়েরা। এটা যতই আপনি চেষ্টা করেন একটা ছেলে পারবে না এই জিনিসটা। আপনি ইচ্ছা করলে একটা মানে ওই রকম মাতৃ স্নেহটা আপনার ভেতর থেকে আসবে না, যেটা আসবে না আপনি পারবেন কিভাবে? তো ম্যামের অনেক রাগ না, ম্যামের রাগ আছে, হ্যাঁ অনেক রাগ আছে, হ্যাঁ এটা ঠিক বলেছেন। খেয়াল করি না ওই রকম, কিন্তু মানে শি ইজ আ ভেরি সাপোর্টিভ ওয়াইফ, তো সেক্ষেত্রে ওই আমি অ্যাটলিস্ট দেখি না, আমি দেখি না। মানে সেজন্য কিন্তু মানে সে তার প্রফেশনাল লাইফে তাকে সবাই খুব ভয় পায়, মানে তার যে ক্যারিয়ার মানে প্রফেশনাল লাইফ আছে, শি ইজ আ টিচার অ্যাজ ওয়েল, তো সেই জন্য তার প্রফেশনাল লাইফে তাকে সবাই খুব সমীহ করে প্লাস ভয় পায় আর কি। তো মানে সে খুব বেশি কথা বলবে না, কিন্তু যতটুকু বলবে একেবারে খুব বোল্ড কথা বলবে আর কি। তাহলে যদি আপনার বলা হয় যে গান শুনতে চাই আপনার ভয়েস, ঠিক আছে গান শুনবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, চাকরি পেয়ে আসেন, আপনাকে নিয়ে আমি একটা কনসার্টই করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি বলি বর্ণনামূলক ভৌগোলিক নামের পূর্বে আর্টিকেল দা বসে থাকে, এবং তারপর যদি বলা হয় কোন নির্দিষ্ট ব্যক্তির দোষ গুণ বোঝাতে তার আগে আর্টিকেল দা বসে। আমি যদি বলি কোন নির্দিষ্ট ব্যক্তির দোষ গুণ বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন দা অনেস্টি, দা কি বলে ব্রেভিটি, যাই বলেন না কেন সেক্ষেত্রে দোষ গুণ বোঝানোর ক্ষেত্রে দা কথাটি বসে থাকে, ঠিক আছে। হয়েছে এটা, ডান। তারপর যদি বলি যে বাদ্যযন্ত্রের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে। বাদ্যযন্ত্রের পূর্বে আর্টিকেল না বসলেও বাদ্যযন্ত্র বাজানো হবে এমন বোঝানোর ক্ষেত্রে, বাদ্যযন্ত্র বাজানো হবে এমন বোঝালে তার পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন একতারা is a musical instrument, এবং and কাকন plays the একতারা, বা and সজল plays the একতারা। এই যে বাজানো তার পূর্বে দা বসে, plays the একতারা, ঠিক আছে। হয়েছে। ডান। তারপরে যদি আমরা বলি কিছু কিছু কালেকটিভ নাউন আছে, কিছু কালেকটিভ নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে, কিছু কালেকটিভ নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল the cattle, the people, the peasantry। এই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে সবসময় আর্টিকেল দা বসে, ঠিক আছে।
একটু কথা বলার সময় রাখবো আজকে ক্লাসে। কি আমার সাথে কথা বলবেন নাকি অন্য ওই যে স্যার আসে, যে একজন হাসমত স্যার আসবে, আমার সাথে কথা বলবেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি দিচ্ছি। হচ্ছে? ডান, গুড। তাহলে এবার আসেন আমরা একটু যাই কোয়েশ্চেনে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে ঢাকা ইজ, কে বলবেন হ্যান্ড রেজ করে অ্যান্সার কি বলবেন? টুম্পা চক্রবর্তী, চুম্পা বলুন তো কি হবে এটা? ঢাকা ঢাকা শুধু ঢাকা স্যার, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা স্যার। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, কারণ বুড়িগঙ্গা নদীর আগে দা বসে, তাই তো? সাথী বলবেন তো সুগার ইজ নাইস ইন ড্যাশ কাপ অফ টি। সাথী কেমন আছেন স্যার? টুম্পা ভালো ভালো আছেন তো স্যার, না? স্যার ভালো স্যার, আপনি ভালো ভেরি আছেন গুড, স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন এটা কি হবে সাথী? জি স্যার, এটা কি সুগার হবে ইজ বলেন? যায় না। স্যার আমি বলবো, দুজনের যে কেউ বলতে পারেন। এ হবে স্যার, এ কাপ অফ ইন আ কাপ অফ টি, অর্থাৎ দুনিয়ার যে কোনো কাপ অফ টিতেই তো সুগারটা মজা লাগবে, তাই নাকি? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে এ, এটা কি হবে? এরপরে আমরা কাকে দিব দাঁড়ান তো? এন রুবেল হবে হোসেন। ওয়ালাইকুম আসসালাম রুবেল, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলেন এটা কি হবে? এন হবে। অ্যান হবে, কারণ এইচ এর উচ্চারণ উজ্জ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আসেন একটু নাম্বার জেন্ডারের সাজেশন নিয়ে নি। আরো কিছু কোশ্চেন, এটা কি দিলেন? আরো কোশ্চেন ছিল তো, এটা কোশ্চেন কিছু কম আছে। আচ্ছা, এবার একটু নাম্বার এন্ড জেন্ডার একটু সাজেশন নিয়ে নি, একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমার সাথে কে ভলান্টিয়ার হিসেবে থাকতে পারবেন? আমার সাথে ভলান্টিয়ার হিসেবে এমন একজন থাকেন যার আশেপাশ থেকে কোনো ভূমিকম্প হওয়ার সুযোগ নাই, মানে সাউন্ড হবে না আর কি, এমন কেউ যদি থাকেন। দেখতে পাচ্ছেন না? দেখতে পারবেন না কেন? দেখতে তো পারা উচিত। আচ্ছা, লতা আছেন প্রথমে, লতা। নমস্কার স্যার। লতা, লিখতে দিলে ভালো হতো, লিখতে দিলে আমি অনেকগুলো লেখাবো তো সেজন্য মানে আপনার দেখা যাবে এখানে নাম্বার এন্ড জেন্ডার, আমার যে সময়টা আছে সেই সময়টা হয়তো আমি কুলিয়ে উঠতে পারবো না, তো সেজন্য এই জায়গাটা একটা লেকচারের মধ্যে অনেকগুলো পার্ট, সচরাচর নাম্বার এবং জেন্ডার লিখতে দিলে এটার জন্য একটা ক্লাস আমার লাগবে, তো সেজন্য একটু। আচ্ছা, ভালো করে দেখা যাচ্ছে না? লতা, আপনি কি ভালো করে আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? সবাই বলেন তো এখানে কয় আঙ্গুল আছে? দুইটা। দুটো। তাহলে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, আমার আঙ্গুল দেখে ফেলছেন আপনারা, আর কি বাকি আছে আপনাদের এখানে দেখার? সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। অ্যাকোরিয়াম থাকলে অ্যাকোরিয়া, ব্যান্ডিট ব্যান্ডিটটি, সিরাপ সিরাপিম, চিরাপ চিরাবিম, বুড়ো বুড়োক্স, স্ট্র্যাটিউ চ্যাটিউক্স, প্ল্যাটিউ প্ল্যাটিউক্স এবং ট্যাবলিউ ট্যাবলিউক্স। আচ্ছা, স্ক্রিনশট যদি নিচ্ছেন, এখানে একটা কথা আছে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে লিখবেন, এটা প্রমিস করতে হবে, করবেন? প্রমিস করেন যে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে লিখবেন। কতগুলো যে নিয়ম আছে যে ইউএম থাকলে এ হয়, সিঙ্গুলার ইউএম থাকলে এ হয়, ওইরকম করে স্যার ইয়ে করা যায় না? টেকনিক নাই কোনো না, মনে রাখা? টেকনিকে এটা যদি করতে যান ঝামেলা হবে, টেকনিকে এটা করতে গেলে ঝামেলা হবে। কারণ কি জানেন? আসেন একটু দেখাই কারণটা। আমি সবসময় স্টুডেন্টদের না করি, নাম্বার জেন্ডার থেকে একটা একটা কোয়েশ্চেন আসেই, সব সময় একটা একটা কোয়েশ্চেন আসেই। এটা বলেন টেকনিকে করলে কি হবে, কোনটা আপনি সিঙ্গুলার দেখাবেন বলেন? টেকনিকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন।
সব তিনটাই তো দেওয়া আছে, হুম, আইও দেওয়া আছে। আইডিয়া আছে যেটা আপনার কাছে মনে হচ্ছে সেটা না, দেখেন তো। এটাই টেকনিকের ঝামেলাটা, মানে টেকনিকে যদি আপনি করেন তাহলে আপনি ঝামেলায় পড়বেন। এই জন্য টেকনিক না করে আমি যেটা বলি, এখান থেকে জেন্ডার থেকে একটা নাম্বার কমন থাকে, একেবারে আসবে পরীক্ষায়। জি স্যার, নাম্বার হ্যাঁ। থেকেও একটা কোয়েশ্চেন একেবারে কমন থাকে। তো সেজন্য এটাকে টেকনিকে না করে আপনারা একটু মেমোরাইজ করে ফেলবেন, এবং কোনটা সিঙ্গুলার ফর্ম কোনটা প্লুরাল ফর্ম সেটা আলাদা আলাদা করে আপনাদের যেন মাথায় থাকে, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, আমি চাই না এখান থেকে আপনাদের কারো মিস হোক একটা কোয়েশ্চেনও। ঠিক আছে, তাহলে এটা একটু নিয়ে ফেলবেন স্ক্রিনশট। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন যে সিঙ্গুলার প্লুরাল কিভাবে আমরা পড়বো? আমরা একটা শব্দ সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা দুটো ভালো করে জানবো, কোনটা আলাদা করে সিঙ্গুলার কোনটা আলাদা করে প্লুরাল, মানে এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট সিঙ্গুলার প্লুরাল থেকে। তাহলে এটা নিয়েছেন? আমার সাথে ভলেন্টিয়ার কে ছিল? লতা না ভলেন্টিয়ার আছেন? লতা হ্যাঁ স্যার, নিয়েছে তো, নিয়েছি নিয়েছেন, আমি। গুড। এরপরেরটা নিয়েছি স্যার। গুড। এরপরেরটা জি স্যার। গুড। এরপরটা জি স্যার, নিয়েছি। গুড। এরপরটা ডান স্যার। গুড। এটা জি স্যার। গুড। ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, কারিকুলাম কারিকুলাম, ডাটাম ডাটা, ডিকটাম ডিকটা, স্ট্রাটাম স্ট্রাটা, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, মিনিমাম মিনিমাম, ডগমা ডগমাস। ফাঙ্গাস ফুঙ্গি, ফোরাম ফোরা, জিমনেসিয়াম জিমনেসিয়া, মেমোরেন্ডাম মেমোরেন্ডা, রেফারেন্ডাম রেফারেন্ডা, স্টিমুলাস স্টিমুলি, সিলেবাস সিলেবি, ভার্টিব্রা ভার্টিব্রায়। নিয়েছেন? জি স্যার। গুড। এটা ডান স্যার। এক্সিস এক্সেস, অ্যানালাইসিস অ্যানালাইসিস, বেসিস বেসিস, ক্রাইসিস ক্রাইসিস, ডায়াগনোসিস ডায়াগনোসিস, ইলেপসিস ইলেপসিস, এমফাসিস এমফাসিস, অ্যানালাইসিস অ্যানালাইসিস। এটা নিয়েছি স্যার। গুড। এটা নিয়েছি স্যার। গুড। এটা ডান স্যার। ডান, গুড। এটা ডান স্যার। ডান, গুড। এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট আসে অনেক সময় পরীক্ষায়। বিভিন্ন প্রিভিয়াস বিসিএস পরীক্ষা এসেছে কোনটা, শিপ এসেছে, এয়ারক্রাফট এসেছে, মুজ এসেছে, অর্থাৎ এই শব্দগুলোর ডিয়ার। সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, এদের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেটা এটার সিঙ্গুলার ফর্ম সেই শব্দটাই ঠিক এটার প্লুরাল ফর্ম হয়, এদের আলাদা করে কোনো প্লুরাল ফর্ম নাই এই শব্দগুলো। ফর এক্সাম্পল ডিয়ার, শিপ, ইনফরমেশন, স্যালমন, সোয়াইন, বেরাক, মুস, কড, চিজ, শ্রিম, ফিশ, গ্যালোস, সিরিজ, শ্যাম্বলস, এয়ারক্রাফট, এই শব্দগুলোর আলাদা করে কোনো প্লুরাল ফর্ম নাই। সেক্ষেত্রে এটা একটু নিয়ে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবং সিঙ্গুলার প্লুরাল থেকে যদি আপনি কোয়েশ্চেন মিস করেন এই জায়গা থেকে, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ নাই, কারণ কোয়েশ্চেন ফাঁস করে দিলাম যে এখান থেকে কোয়েশ্চেন আসে। এরপরেও যদি এখানে আপনার কি মনে হয় আপনি একা এটা জানেন? আমার যত স্টুডেন্ট আছে সবাই জানে এটা, তার মানে কি সবাই জায়গাটা মোটামুটি মানে পড়বে। তো আপনি যদি এখানে একটা নাম্বার পিছিয়ে যান তার মানে কি অনেক পিছিয়ে যাওয়া, শিওর জিনিসে পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে হয়েছে? জি স্যার। হুম, গুড। তাহলে চাইল্ডের প্লুরাল হয়ে যায় কি? চিলড্রেন। ওয়াইফের প্লুরাল কি হয়ে যায়? ওয়াইভস ওয়াইভস। শিপের প্লুরাল কি? ওই যে পড়েছি সিঙ্গুলার এবং প্লুরাল একই, শিপের প্লুরাল আর কোনো ফর্ম নাই, শিপের প্লুরালটা শিপই হয়ে যায়। রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল দুটোই হয়, রেডি এবং রেডিয়াসেস দুটোই হয়। সিঙ্গুলার কোনটা এই যে দেখেছেন বলেছিলাম, এই জন্য ভালো করে আলাদা আলাদা করে একটা একটা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটাকে জানার কথা বলেছিলাম। এবার আসেন আমরা একটু যাই জেন্ডারে, সেক্ষেত্রে এটাও নেওয়া শুরু করবেন। লতা তো আছেন না? জি স্যার। বলেন এটা কি হবে? এটা নিয়েছেন? জি স্যার। হুম, এটা জি স্যার, নিয়েছি।
এটা জি স্যার। এটা জি স্যার। ডান। এটা ডান স্যার। এটা অ্যাবট অ্যাবেজ, emperor empress, murder murder, scorer scorers। বুঝছে? ডান। ডান। এটা bigger man bigger woman, fisherman fisherman, peacock peahen, godfather godmother। ডান স্যার। হুম। এটা ডান। এটা ডান স্যার। ডান। এটা ম্যাসকিউলিন, এই নাউনটা আগেরটা আছে, দাঁড়ান আগেরটা দি। যারা এটা নিতে পারেনি তারা নিয়ে ফেলেন। এবং ম্যাসকিউলিন নাউন, যে নাউনগুলো কখনো ফেমিনিন হয় না, এই নাউনগুলো হচ্ছে সবসময় ম্যাসকিউলিন থাকে। সেই শব্দগুলো কি? জাজ, চেয়ারম্যান, নাইট, পারসন এন্ড ক্যাপ্টেন। জাজ, চেয়ারম্যান, নাইট, পারসন এন্ড ক্যাপ্টেন, এই শব্দগুলো সবসময় ম্যাসকিউলিন থাকে। এবং আমরা যদি বলি সবসময় ফেমিনিন থাকে কোনটা, সেটা হচ্ছে নার্স, ভার্জিন, প্রুড, সাইরেন এবং শ্রিউ। ঠিক আছে, হয়েছে? জি স্যার। ওকে, ডান। আর আমরা পাতারাও আছে কি? পাতা রাখি, বুঝলাম না তো। পাপিয়া, আপনার কথাটা ঠিক আমি বুঝি নাই স্যার। ওই পড়ে গেছে। ও লতা পাতা, লতা পাতা আসলো কোত্থেকে এখানে? জাজ, আমি তো লতা পাতার কিছু বুঝলাম স্যার না। আমার নাম লতা দেখে হয়তো বা বলতে পারে। ও আচ্ছা কারণ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনার নাম লতা। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওদেরকে কেন আনমিউট করে দেয়? হায় রে, এটা বলবেন না। ও তো ভলেন্টিয়ার ছিল, আবার স্বেচ্ছাসেবী, তাই তো? তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে যদি আমরা বলি, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার অফ ডন। সেক্ষেত্রে ফেমিনিন জেন্ডার অফ ডন, সেটার ফেমিনিন হয়ে যায় ডোনা। এবং জেন্ডার অপোজিট জেন্ডার অফ মেরে, যেটা অপোজিট জেন্ডার হয়ে যায় স্ট্যালন। হ্যাঁ। মেরে হচ্ছে কি? ঘোটকি, এবং স্ট্যালন হুম। হচ্ছে ঘোড়া। ম্যাসকিউলিন অফ ডাক, ডাক সেটা হচ্ছে ড্র্যাক। সেক্ষেত্রে ম্যাসকিউলিন অফ ডাক সেটা হচ্ছে ড্র্যাক। এবং তারপরে ফেমিনিন অফ মন, মন থাকলে নান হয়, খুবই গুরুত্বপূর্ণ, মনকেটটা নান হয়। ঠিক আছে? এরপর যদি আপনি বলেন ড্রোন, ড্রোন থাকলে সেটা হয়ে যায় বি। ইম্পেরর থাকলে সেটা হয়ে যায় ইমপ্রেস। সিগনোর, সিগনোরা। জন, জেনে। এবং এই জায়গায় যদি আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদের না, এটা আগের একসাথে হয়তো বা ইয়ে করেছে, সেজন্য হয়তো বা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ আপনাদের দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমি যে কয়টা দেখিয়েছি ক্লাসের মধ্যে, সেই কয়টা তো একেবারে, এই কয়টার মধ্যে তো একেবারে কি বলে যে তোতা পাখির মতো মুখস্থ করবেন, কিন্তু এই কয়টার মধ্যে পড়বেন না। কারণ এখান থেকে আমি যেহেতু বলছি যে জেন্ডার এবং নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য বইটা থেকে একটু অবশ্যই দেখে ফেলবেন। মানে বইটা আরো যে আপনাদের লেকচার শিট আছে বা গাইড আছে, যেখানেই যা আছে কেন, আছে না কেন, পুরোটা একটু দেখে ফেলবেন। এবং আমাকে খুব জলদি যেতে হবে, কারণ আপনাদের একজন স্যার আছেন যিনি আপনাদের যাবতীয় প্রবলেম নিয়ে কথা বলবেন, এবং তার নাম হচ্ছে শ্রদ্ধেয় হাসমত আলী স্যার। এবং তিনি আপনাদের মানে যাবতীয় যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন। তো তার আগে যদি কারো কোনো কথা থাকে, অদিতি সরকার কি যেন জানতে চাচ্ছিলেন। আর লতা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে লতা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেহেতু আমাদের সাথে এতক্ষণ ইয়ে ছিলেন। আর মিম, হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারেন। অদিতি বলুন স্যার। স্যার আদাব, ভালো আছেন? আদাব। অদিতি ভালো আছে, আপনি ভালো আছেন স্যার? জি স্যার। স্যার আমার হচ্ছে যে লেকচার শিটে দেওয়া ছিল যে স্যার অ্যাশ, অ্যাশ এক জায়গায় দেওয়া, ওটা সিঙ্গুলার, আবার আরেক পেজেই দেওয়া যে অ্যাশটা প্লুরাল। এখন স্যার কোনটা গ্রহণযোগ্য হবে? অ্যাশটা হচ্ছে সিঙ্গুলার, অ্যাশেস হচ্ছে প্লুরাল। ঠিক আছে স্যার মানে লেকচার শিটে ছিল যে যেসব ওয়ার্ড গুলা কখনো সিঙ্গুলার হয় না, আবার কখনো কখনো যেগুলা প্লুরাল হয় না, ওগুলাতেই আলাদা আলাদা করে দুইটাতেই দেওয়া ছিল। আমি বুঝতে পেরেছি, মানে এই জাতীয় জিনিসগুলো হয় কি, মানে আপনার লেকচার শিটে যেটা আছে সেটা ভুল না আর কি। সেক্ষেত্রে যেটা আছে সেটা অবশ্যই ঠিক, কিন্তু এই জাতীয় কনফিউশন গুলো আসলে কখনোই দিবে না, এই জাতীয় কনফিউশন গুলো কখনোই দিবে না পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা জি, স্যার, আদাব, থ্যাংক আদাব ইউ। স্যার। জি, রিমা বলুন, আর মিম বলুন। আনমিউট করতে পারেন নাই তো স্যার। রিমা কেমন আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ ভালো, স্যার ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার।
বলুন। স্যার এটাই কোথায়? জানার ছিল। আসলে আমি কখনো আপনার সাথে কথা বলি নাই। ওকে, খুব ইচ্ছে ভেরি ছিল গুড। কথা বলার। হ্যাঁ, আপনার বাসায় কোথায় স্যার? স্যার আমি চট্টগ্রাম। ও আচ্ছা, চিটাগং এর মানুষ আপনি না? ভেরি গুড। স্যার চিটাগং এর মানুষটা চট্টগ্রাম। কিন্তু অনেক বড় লোক, অনেক বড় লোক চিটাগং এর না মানুষ। স্যার। যাই হোক, দোয়া আমি রাখবেন। অবশ্যই, আমি যাই হোক, আমার নর্থ সাউথের যারা ফ্রেন্ডরা ছিল আমি দেখতাম ম্যাক্সিমাম চিটাগাং এর মানুষদের বাবা রে বাবা, মানে এরা অনেক অনেক সেই লেভেলের আর কি। আমার মনে হয় ইয়ে হয়। আমি মনে হয় এখানে আছি চট্টগ্রামের এই আচ্ছা আচ্ছা বেঁচে। আচ্ছা আচ্ছা, যাক, হ্যাঁ আপনি একটু দূরে আছেন। আপনার তাহলে কি দ্বিতীয় ধাপে পরীক্ষা দিবেন নাকি প্রথম ধাপে? না স্যার তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপে পরীক্ষা দিবেন, তৃতীয়। যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, আচ্ছা ভালো স্যার করে পড়বেন আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম দোয়া আসসালাম। জি রাখবেন। মিম, অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিম, বলুন। স্যার আমি পড়ালেখার বাইরে একটা প্রশ্ন করতে চাই। শিওর শিওর শিওর। সেটা হচ্ছে স্যার, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মানে জবের মানে বিসিএস প্রাইমারি সব ক্ষেত্রেই। তো আচ্ছা আমি মানে পাশ করার পরেই কনফিডেন্সের সাথে বিসিএস এর কোচিং এ অ্যাড ছিলাম, মানে কনফিডেন্স বিসিএস এর কোচিং করতেছিলাম। তো এখন আচ্ছা ওই বিসিএস এর আন্ডারে আমি আগাচ্ছি। এখন আমি সামনে আমার প্রাইমারি আছে, এখন ভাবছি যে এটা এটা তো আমি পারবো, যেহেতু আমার মানে কনফিডেন্সটা হয়েছে বা আমি পড়তেছি সেভাবে, সেটা আমার হবে। তো এখন কি আবার আমার বিসিএস এর ডেটও দিয়ে দিছে। তো আমি এখন স্যার সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন দিকে মানে আমার আপনার পড়াশোনা তৃতীয় ফ্লোটা ধাপে আগাবো। না? তো এটার জন্য কি? তৃতীয় জি স্যার ধাপে না? আমি তৃতীয় ধাপে। বিসিএস এর জি জন্য ভালো স্যার। করে পড়ুন, বিসিএস এর জন্য ভালো করে পড়ুন আপনি। আমি ঠিক আছে। বিসিএসটাই ওটাই ফলো করতেছিলাম, আপনাদের এখানে জাস্ট প্রাইমারি গাইডের জন্য ভর্তি হলাম যে দেখি এটা কিরকম প্রশ্ন প্যাটার্ন আর কি। হুম তো হুম হুম। এখন মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন দিকে ফ্লো করব, সেজন্য আর আপনি কি বিসিএস আপনার এর কাছে জন্য জিজ্ঞাসা বিসিএস করা। এর জন্য অবশ্যই মানে মেইন ফোকাসটা আপনার বিসিএস এর জন্যই হওয়া উচিত। হ্যাঁ কিন্তু আপনার দেখা সেটা যায় তো যে থাকবেই। আর প্রাইমারিটা হচ্ছে কি একেবারে ছেড়ে দেওয়ারও কিছু না, একেবারে ধরারও কিছু না। আপনি বিসিএস পারলে প্রাইমারি এমনিতেই পারবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার। অবশ্যই। আচ্ছা স্যার আর আসসালামু আলাইকুম। আপনাদের ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের এই প্রাইমারির জন্য আমি কিন্তু কোনো প্রিপারেশন নেইনি আর কি। আমি যখন প্রাইমারি পরীক্ষা দিই, আমি 2021 সালে যে পরীক্ষা, সেখানে আমার চাকরি হয়েছিল, কিন্তু আমি কোনো প্রিপারেশন নেইনি। কিন্তু আমি আমি তো বিসিএস এর প্রিপারেশন নিয়েছি, বিসিএস দিয়েছি। তো এর আগে দু একটা প্রিলি টেকার কারণে আমি প্রাইমারি মানে ফ্রম নোওয়্যার গিয়েছি। তো মানে আগে পরে যা বিসিএস এর যা জানা সেটাই পরীক্ষা দিয়েছি, তো হয়েছে তো আলহামদুলিল্লাহ। তো এই আর কি। তো সেই জন্য এটার জন্য আলাদা করে খুব একটা প্রেশার নেওয়ার দরকার নেই। বিসিএস টা হচ্ছে মাদার অফ অল প্রিপারেশন, যে বিসিএস নেওয়া মানে দুনিয়া সবকিছু হয়ে যাওয়া। স্বর্ণা আক্তার, কিছু বলতেন স্যার? সালাম আলাইকুম স্যার, আমি তো কতবারই স্যার হ্যান্ড রাইজ করি স্যার, কথাই বলতে দেন না, সুযোগ দেন না আপনি স্যার। হাত একটু পরে পরে নামিয়ে ফেললে কিভাবে হবে? আমি যখন শেষ করে আপনার কাছে আসবো, তো তার আগে আপনি নামিয়ে ফেললেন, আপনাকে কিভাবে এই সুযোগটা দিব বলেন? স্বর্ণা ভালো স্যার আছে না? যখন মানে ক্লাসে একটু সমস্যা দেখি তখন হ্যান্ড রাইজ করি, বলতে পারি না স্যার। আচ্ছা, না তখন তো ক্লাসের মধ্যে, আমি হয়তো বা ক্লাসের মধ্যে, ক্লাসের মাঝখান থেকে তো আর যদি প্রত্যেকের, আপনার সাথে সাথে অনেকেই কিন্তু হ্যান্ড রেজ করে রাখে তখন। তো সেই জন্য ক্লাসের ফ্লোটা হয়তো বা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি হয়তো বা সবাইকে ফ্লো দিতে পারি না, ফ্লোর। ঠিক আছে। স্যার প্রশ্নটা হচ্ছে ফিউ এবং লিটল, এই দুটো ক্ষেত্রে স্যার একই একেবারেই নেই এমন বুঝে, কিন্তু উদাহরণের ক্ষেত্রে স্যার পার্থক্য হয়ে যায়, যে এটা বুঝতে পারি না স্যার। উদাহরণের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায় একটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, একটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অর্থাৎ কাউন্টেবল নাউন যেটাকে আপনি গণনা করতে পারবেন, সেই জি নাউনের ক্ষেত্রে হয়ে যায় ফিউ। অর্থাৎ আপনার, ধরেন আপনি একটা মাছে কি বলে মাছ, মানে ইয়ের কথা বলছেন, ধরেন একটা চেয়ারের কথা বলছেন, টেবিলের কথা বলছেন, একটা মানুষের কথা বলছেন, এদেরকে তো গণনা করতে পারেন। তো এই জাতীয় গণনাযোগ্য নাউন বা কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে, কিন্তু আনকাউন্টেবল নাউন যাকে আপনি গণনা করতে পারেন না, তাদের পূর্বে সবসময় লিটল বসে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। জি স্যার, আরেকটা প্রশ্ন হলো স্যার, আমাদের তৃতীয় ধাপের পরীক্ষাটা কবে হওয়ার সম্ভাবনা স্যার? এখনো এটা বলা যাচ্ছে না, তবে মার্চের আগে না, এতটুকু বলতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওকে, তাহলে আপনারা একটু ধৈর্য ধরবেন। আমাদের যে মানে যেই স্যার আপনাদের সাথে কথা বলবে, তাকে আমি ফ্লোরটা দিয়ে যাচ্ছি। তো তিনি খুব শীঘ্রই আপনাদের সাথে এসে জয়েন করবেন। আমি স্যারকে পাঠাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করবেন।
আসসালামু আলাইকুম।